যুদ্ধের দামামা বেজে উঠেছে পশ্চিম এশিয়ায়। প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ বুধবার পা দিল ২৬তম দিনে। এই যুদ্ধে মৃত্যু মিছিল দেখা যাচ্ছে গাজায়। প্যালেস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইতিমধ্যে গাজায় ৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে অনেক শিশুও। অবশ্য এই যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই যুদ্ধে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি পাশে এসে দাঁড়িয়েছে ইসরায়েলের। তাদের যুক্তি, হামাস প্রথমে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, তাই ইসরায়েলের অধিকার রয়েছে তাদের নিজেদের রক্ষা করার। বর্তমানে ইসরায়েলি সেনা গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্ত করাই তাদের প্রাথমিক লক্ষ্য। যুদ্ধে তাদের জয় নিশ্চিত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে তিনি আশাবাদী এবং আত্মবিশ্বাসী। পশ্চিম এশিয়ার পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরের ধারে রয়েছে দুটি দেশ, ইসরায়েল এবং প্যালেস্তাইন। আর এই দুটি দেশের দ্বন্দ্বে আখেরে লাভ হচ্ছে ১৭০০ কিলোমিটার দূরে অবস্থিত আরবের একটি ছোট্ট দেশ কাতারের। অনেকের মতে পশ্চিম এশিয়ায় আসলে ডবল গেম খেলে কাতার দেশ। তারা প্রকাশ্যে হামাসকে সমর্থন করে, আবার সময় বিশেষে তাদের সঙ্গে সমঝোতা করে বা অন্য দেশের সঙ্গে সমঝোতা করায়। ২০০৭ সাল থেকে গাজা স্ট্রিপ হামাসের দখলে। তারাই ওই এলাকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে থাকে। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছে, কারণ হামাসের মতে জিহাদ ছাড়া প্যালেস্টাইন সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই। হামাস কোনো আন্তর্জাতিক শান্তি চুক্তিকে সমর্থন করে না। তারা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলের ভূখণ্ড দখল করা এবং সেখান থেকে ইহুদিদের বিতাড়িত করা। একাধিক সন্ত্রাসবাদী হামলাও হামাস করেছে বলে অভিযোগ। এইসব কথা জানার পরেও ২০০৭ সাল থেকে হামাসকে সমর্থন করে কাতার। আবার ২০১২ সালে প্রথমবার কাতারের রাষ্ট্রপ্রধান গাজায় যান। শহরটির পুনর্গঠনের জন্য তিনি $৪০ লক্ষ অর্থ সাহায্যও করেছিলেন। তারপর থেকে অর্থ সাহায্য কখনো বন্ধ হয়নি। কাতার থেকে এখনো গাজায় প্রতি মাসে $৩ কোটি পাঠানো হয়। অনেক ইসলামিক দেশের মতে হামাস কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয়, বরং তারা একটি স্বাধীনতা সংগ্রামীদের গোষ্ঠী, যারা প্যালেস্তাইনের জন্য লড়াই করছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, হামাসের অধিকাংশ শীর্ষ নেতা গাজায় থাকেন না। ২০১২ সাল পর্যন্ত হামাসের নেতারা ছিলেন সিরিয়াতে। আবার বর্তমানে কাতারেও তাদের অনেক নেতা থাকেন। ২০১৯ সালে হামাসের এক শীর্ষ নেতা গাজা থেকে সাময়িকভাবে বিদেশে ঘুরতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন। তারপর থেকে কাতারের দোহায় বসে তিনি হামাসের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে চলেছেন। অর্থাৎ কাতার শুধু গাজায় অর্থ সাহায্যই করে না, হামাসকে তাদের বিভিন্ন অভিযান পরিচালনাতেও সাহায্য করে। তবে শুধু হামাসের সাহায্যকারী নয়, কাতারের ভূমিকা আরও বেশি। পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক সংকটে কাতার বারবার সমঝোতাকারীর ভূমিকা পালন করে এসেছে। হামাস হোক বা লেবাননের হিজবুল্লাহ কিংবা আফগানিস্তানের তালিবান, কাতারের সঙ্গে সকলেরই সুসম্পর্ক রয়েছে। পশ্চিমী দেশগুলির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যস্থতার কাজ করে কাতার। কাতারে আমেরিকার গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাঁটি রয়েছে, যার নাম আল উডেল বিমান ঘাঁটি। ২০১৪ সালে আমেরিকান এক সার্জেন্টকে তালিবান নিজেদের হেফাজতে নিয়েছিল। সেই সময় মধ্যস্থতার কাজ করেছিল এই কাতার। কাতার তালিবানের সঙ্গে আলোচনার মাধ্যমে আমেরিকান সার্জেন্টকে মুক্ত করেছিল। পরিবর্তে আমেরিকাকে তাদের জেল থেকে ৫ তালিবান সদস্যকে মুক্তি দিতে হয়। নানা সময় এমন নানা সহযোগিতার কারণে পশ্চিমী দুনিয়ার কাছে কাতার এখন পরম মিত্র একটি অগণতান্ত্রিক দেশ। একদিকে সমঝোতার মাধ্যমে আমেরিকার ঘনিষ্ঠ হয়ে উঠেছে কাতার, অন্যদিকে আবার তারাই বিপরীত অবস্থানে গিয়ে সন্ত্রাসবাদকে সমর্থনও করে চলেছে। কাতার যে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে গোপনে সাহায্য করে, তাদের অর্থ ও অস্ত্রের যোগান দেয়, সে বিষয়ে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউএই একাধিকবার অভিযোগ করেছে। কিন্তু সব জেনেও কাতারের বিরুদ্ধে আমেরিকা বা পশ্চিমী দেশগুলি কোনো পদক্ষেপ নেয় না।
কাতার সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তাদের সঙ্গে সমঝোতার রাস্তা প্রস্তুত রাখে। এভাবে তারা ধীরে ধীরে গোটা বিশ্বের কাছে ত্রাতা হিসাবে নিজেদের তুলে ধরতে পেরেছে। কাতারের মতো সমঝোতাকারী দেশের সবচেয়ে বেশি লাভ হয় যুদ্ধের সময়, কারণ তারা উভয় পক্ষের সঙ্গেই কথা বলে আলোচনার মাধ্যমে যে কোনো পরিস্থিতির মধ্যস্থতা করতে সক্ষম। ইসরায়েল এবং হামাসের যুদ্ধের আবহেও তাই কাতারের দর বেড়ে গিয়েছে। আমেরিকা কিংবা আরব দেশগুলি জানে সমঝোতার সময় এলে একমাত্র কাতারই পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তাই গণতন্ত্র বা সন্ত্রাসবাদ নয়, যেখানে আমেরিকার স্বার্থ জড়িয়ে থাকে সে দেশ আমেরিকার কাছে হয় ভালো, আর যেখানে আমেরিকার স্বার্থ জড়িত থাকে না সে দেশ হয় খারাপ, যেমন আফগানিস্তান।